একটা জলের ফোঁটা গোলাকার কেন হয় এই সম্বন্ধে আজকে আমরা জানবো। তো প্রিয় ভাই বোনেরা, ওয়েলকাম টু দ্য ওয়ান্ডারফুল সায়েন্স। আজকের টপিক হচ্ছে পৃষ্ঠা টান, যাকে ইংলিশে বলা হয় সারফেস টেনশন। তো একটা জিনিস তোরা প্রথম মাথায় সেট করে নে, যে কঠিন পদার্থ হোক, গ্যাসীয় পদার্থ হোক বা তরল পদার্থ হোক, প্রত্যেকটা পদার্থ কিন্তু অনেকগুলা ছোট্ট 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 অণু নিয়ে গঠিত হয়। ঠিক আছে, সেরকম যদি এখানে কোনো তরল পদার্থ থাকে, সেই তরল পদার্থ কি হয়েছে, অনেকগুলো ছোট্ট ছোট্ট অণু নিয়ে গঠিত হয়েছে। এই অণুগুলা কি করে বলতো, এই অণুগুলা পরস্পরের সাথে কি করে একটা সংশক্তি বল, নিজেরা তাদেরকে কি সবসময় অ্যাট্রাকশন করে, সবসময় টানাটানি করে। ঠিক আছে, সেই বলটাকে বলা হয় সংশক্তি বল, তাকে ইংলিশে বলা হয় কোহেসিভ ফোর্স। তো প্রত্যেকটা অণু নিজেদেরকে ধরে রেখেছে, নিজেদেরকে টানাটানি করে রেখেছে, এই বলটাকে বলা হয় সংশক্তি বল। এই সংশক্তি বলের জন্য কিন্তু এই জলটা একসাথে আছে, না হলে কি হতো, জলের প্রত্যেকটা অণুর মধ্যে যদি সংশক্তি বল না থাকতো তাহলে অণুটা কি হতো, সব দিকে ছড়ান ছিটান থাকতো। সেরকম একটা কঠিন পদার্থের মধ্যে কি আছে, সংশক্তি বল আছে। আর কঠিন পদার্থের মধ্যে সংশক্তি বলটা অনেক বেশি আছে, তার জন্য এই কঠিন পদার্থ কি হয়, অনেক বেশি শক্ত হয়, অনেক জব্দ করে ধরে রেখেছে এই সংশক্তি বলটা। মানে প্রত্যেকটা অণু কি হচ্ছে, এই প্রত্যেকটা অণুর মধ্যে যে সংশক্তি বলটা আছে সেটা কি অনেক জবরদস্ত করে ধরে রেখেছে, তার জন্য এত শক্ত আমরা ভাঙতে পারছি না এটা। ঠিক তো? আর তারপরে কার থাকে, এর থেকে একটু কম থাকে তরল পদার্থের। বুঝতে পারছিস তো, তার থেকে কঠিনের থেকে একটু কম থাকে তরল পদার্থের। সেই তরল পদার্থের মধ্যে এই সংশক্তি বল আছে অণুগুলোর মধ্যে, তাদের একটু কম আছে সংশক্তি বলটা, তার জন্য কি বলে এরকম এরকম কি করে বলতো হিলতে পারে, প্রবাহিত হতে পারে। এর থেকেও আর কম আছে আমাদের গ্যাসীয় পদার্থ আছে তারা, তার জন্য কি বলতো গ্যাসীয় পদার্থের অণুগুলা যেদিকে সেদিকে উড়ে উড়ে ভাসে বেড়ায়। বুঝতে পারছিস তো? তাহলে সব দিকে আছে কঠিন পদার্থের আছে, তারপরে তরল পদার্থ আছে, তারপরে আছে গ্যাসীয় পদার্থের। ওকে, তো একটা জিনিস যেটা তোকে বোঝাতে চাইছিলাম, যে এটা মাথায় রাখ, যে এই প্রত্যেকটা অণুর মধ্যে কি হয়, যে সব দিকে কি হয়, সব দিকে এই প্রত্যেকটা অণুর সব দিকে কি হয়, সমান 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 একটা সংশক্তি বল কাজ করছে। এই অণুটা টানছে কে, এই অণু টানছে, প্রত্যেকটা অণু নিজেদেরকে টানাটানি করে রেখেছে। ওকে, তো এই অবস্থায় একটা জিনিস কি ভেবে দেখেছিস কখনো, যদি মনে কর এইখানে এইটা হচ্ছে, এইটা মনে কর একটা ড্যাম, এটা একটা মনে কর কিছু একটা বটে, একটা কিছু ব্যাপার। ঠিক আছে, একটা কিছু পাত্র আছে, সেই পাত্রটা, এটা হচ্ছে একটা পাত্র। ওকে, পাত্র মানে বাটি হোক বা একটা ঢুড়া ইউজ, মানে যেটা ভাবতে পারিস। ঠিক আছে, বা একটা বাঁধ ভেবে নে, একটা বাঁধ ভেবে নে। ঠিক আছে, তো এই বাঁধটার মনে কর জলে ভরে আছে। তো জলের উপরে যে তলটা আছে, মানে এত দূর পর্যন্ত জলটা আছে, তো জলের এই তলটাকে কি বলা হয়, এই তলটাকে বলা হয়, জলটার কি বলা হয়, পৃষ্ঠ। এই পৃষ্ঠের মধ্যে টানটা হয় ভাই, তার জন্য বলা হয় কি এটাকে পৃষ্ঠ টান। কি এটাকে বলা হয়, এটা হচ্ছে জলের পৃষ্ঠ। ঠিক আছে, যেমন এটা আছে কি পৃথিবীর অপরটা আমরা আছি, এটা বলে ভূপৃষ্ঠ। সেরকম জলটার উপরে এটা, এই যে জলের উপর যে স্তরটা আছে সেটা কি হচ্ছে, পৃষ্ঠ হচ্ছে, এটা জলের পৃষ্ঠ। ঠিক আছে, আর এই পৃষ্ঠের মধ্যে একটা টান সৃষ্টি হয়, সেই টানটা আমরা বলবো পৃষ্ঠের টান। বাট এটা কি করে কাজ হয় সেটা একটু দেখ, একটু অ্যাডভান্স নলেজ দেখ। ঠিক আছে, অ্যাডভান্স শেখার চেষ্টা করছি, অ্যাডভান্স তোরা শেখার চেষ্টা কর নিজেরাও। বুঝতে পেরেছিস তো? দেখ, এই যে জলের ভিতরে যে অণুগুলো আছে মনে কর, তো এই অণুগুলা কি করছে বলতো, এই বলটাকে সব দিকে টানাটানি করছে, প্রত্যেকটা মধ্যে কি হচ্ছে, যে বলটা কাজ করছে, সংশক্তি বলটা বা কোহেসিভ ফোর্স ইংলিশে বলা হয়, সেই কোহেসিভ ফোর্সটা সব দিকে সমান কাজ করছে, তার জন্য অণুটা এখানে আছে। মানে কি, যদি কেউ দেখ, যদি একটা মনে কর আমি একটা তুই এটা একটা একটা কি একটা রশি রেখেছিস, একটা দড়ি নিয়েছিস, এবার এই দড়িটাকে তোরা এই সাইডও টানছে কেউ সমান, এই সাইডও পাঁচজন টানছে, এই সাইডও পাঁচজন টানছে, তাহলে দড়িটা কোন দিকে যাবে, দড়িটা কোনো দিকে যাবে নাই, দড়িটা এইখানে থাকবে, কারণ দুদিকে কি হচ্ছে পাঁচজন পাঁচজন আছে, তাহলে প্রত্যেকজন কিছু সমান সমান বল প্রয়োগ করছে সাইডে, তাহলে দড়িটা এদিকেও হিলবে নাই, এদিকেও হিলবে নাই। বুঝতে পারিস তো? তাহলে সেই রকম যখন এইদিকে একটা অণু টানছে, এটাকে এইদিকে অণু টানছে, আবার এদিকেও অণুটাকে টানছে, তাহলে এইদিকে যেদিকে টানছে কি হচ্ছে বলতো, এদিকেও সমান টানছে, এদিকেও সমান টানছে, তাহলে অণুটা এই সাইডে যাবে না, এই সাইডে যাবে নাই, অপর দিকেও টানছে সেম, নিচে দিকেও টানছে সেম, এই সাইডে যাবে না, এই সাইডে যাবে নাই, কোনো সাইডে অণুটা যাবে নাই। তার জন্য কি হয়, যে জলের ভিতরে যে অণু থাকে, যেখানে থাকে অণুটা, সেখানে অণুটা জলের ভিতরে যেখানে অণু থাকে, অণুটা সেইখানে থাকে, এই দিকেও যায় নাই, ওই দিকেও যায় নাই, ডাউনও যায় নাই, তলের দিকেও যায় নাই, অপরের দিকেও যায় নাই। বুঝতে পারিস তো? এটা কিন্তু আমি অ্যাডভান্স বলছি তোদেরকে। ঠিক আছে, এটা কিন্তু বই দিয়ে নাই, একটু অ্যাডভান্স শিখ, অ্যাডভান্স। বুঝতে পারছিস তো? আমার কাছে ক্লাস করছিস মানে একটু নলেজ তো তোকে অ্যাডভান্স হাই করতেই হবে। বুঝতে পারছিস তো? তো এই হচ্ছে ভিতরে অণুগুলোর জন্য, তার জন্য কি হয়,
কোন রকম তোর মানে পৃষ্ঠাটা দেখা যায় নাই। এবার অ্যাকচুয়ালি পৃষ্ঠাটা কি হচ্ছে সেটা দেখ। এবার এই যখন অণুগুলা আছে, তো অণুগুলা প্রত্যেকটা বিন্দু আছে, তো সেরকম অপরটাতেও বিন্দু আছে। হ্যাঁ দাদা, এখানেও একটা বিন্দু আছে, আছে তো। তো এই বিন্দুটার এইদিকে অণুগুলা আছে, অনেকগুলো অণু আছে, এদিকে অণু আছে, এদিকে সব দিকে অণু আছে। তো এদিকেও টানছে বলটাকে, এদিকেও টানছে বলটাকে, আবার কি হচ্ছে ওটাকে নিচের দিকেও একটা সংশক্তি বলটাকে টানছে। কিন্তু অপর দিকে কোনো অণু আছে কি? অপর দিকে তো কোনো জল নাই খে, মানে অপরের দিকে কোন রকম অণু আছে, অপর দিকে কোন রকম অণু নাই খে। তাহলে কি অপর দিকে যে বলটা টানতো সেই বলটা এখানে আছে, সেই বলটা এখানে কাজ করছে নাই। তার জন্য কি হচ্ছে বলটাও, তাহলে কি হচ্ছে বলটা এই সাইডে প্রত্যেক সাইডে নিচে দিয়ে কাজ করছে। তার জন্য যখনই একটা মশা বা একটা মাকড়সা দেখবি, ইমাজিন কর, যখনই এসে নিয়ে ঝাঁপ দেয় বা যদি আমরা একটু জলটার উপরে করে হাওয়া দিই, তখন জলটা এখানে কি বলতো, এই জলের যে স্তরটা আছে, এই জলের যে স্তরটা আছে, এই জলের স্তরটা কি হয় একটু ডাউন হয়ে যায় দিয়ে, কারণ কি সব দিকে বল কাজ করছে আর উপর দিকে বল কাজ করছে নাই। আর এই যে এইদিকে বল কাজ করছে, এইদিকে বল কাজ করছে, প্রত্যেক সাইডে বল কাজ করছে। তাহলে কি হয়, যখনই একটা মশা বা একটা মাকড়সা যখন ঝাঁপ দিয়ে যায় হাইটে, যখন যায় উপর দিয়ে, তখন আমরা দেখি যে জলটার উপরে একটু ডাউন ডাউন হয়ে গেছে। বুঝতে পেরেছিস তো? তো এইটাকে বলা হয় অ্যাকচুয়ালি, এটা যেটা বলা হয় যে ঘটনাটা, এই ঘটনাটা হচ্ছে যে ধর্মটা হচ্ছে, এই ধর্মটাকে বলা হয় পৃষ্ঠের টান। এই পৃষ্ঠের উপর, এই পৃষ্ঠ যেটা আছে জলের পৃষ্ঠটা, এই পৃষ্ঠের উপর নিচের দিকে টান পড়ে। এই টানটার কারণে কি হয় বলতো, এর যে ক্ষেত্রফলটা আছে, এর ক্ষেত্রফলটা কি হয়, ক্ষেত্রফলটা ডাউন হয়ে যায়। টান পড়ছে না, টান পড়ছে কিনা দেখ। যদি মনে কর কি দিয়ে দেখায় তোকে, হুম 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 এই যে এটা আছে, ওকে, না এটাই বলবো কি, এটা দিয়ে বলবো, ঠিক আছে বাদ দে। তো এই যে কলমটা আছে, এবার যদি তো কলমটার ক্ষেত্রফল কত আছে এখন, এত লম্বা ক্ষেত্র কত আছে, ক্ষেত্রফলটা এত লম্বা ক্ষেত্রফল আছে। এবার যদি ক্ষেত্রফলটা আমরা অপর দিকে কোনো বল প্রয়োগ না, বল কোনো দিয়ে কাজ না করে, তো নিচের দিকে বল কাজ করছে, যেমন তলটা নিচের দিকে সব দিকে বল কাজ করছে, তাহলে এর ফলে কি হবে, যে এর যে এটা থাকবে, ঠিক আছে, এই যে অংশটা আছে, তো কি করে তো বাঁকায় দিবে কিনা, একদম বাঁকিয়ে যাচ্ছে, নিচের দিকে ডাউন হয়ে যাবে, হবে কিনা? তাহলে কি হচ্ছে দেখ, এর ক্ষেত্রফল মানে এতটা ছিল ক্ষেত্রফলটা, কিন্তু ক্ষেত্রফলটা কি হয়েছে, কমে গেছে, গুটাই গেছে, সংকুচিত হয়ে গেছে। এটা সংকুচিত হচ্ছে কিনা, টান পড়া নিচের দিকে টান পড়ছে মানে, আরে ভাই বলটা কি নিচে দিকে কাজ করছে, বলটা নিচে দিকে দাঁড়াচ্ছে, তাহলে কি হচ্ছে, সংকুচিত হচ্ছে, মানে কি এর ক্ষেত্রফলটা কম হচ্ছে। তো এই ধর্মটায় যেটা, যেটার জন্য এই যে বলটার জন্য ক্ষেত্রফলটা কম হয়ে যাচ্ছে, এইটাকে বলা হয়, ধর্মটাকে বলে পৃষ্ঠের টান। পৃষ্ঠার বইয়ের ভাষা কি বলছে সেটা দেখ, বলছে যে যে কোনো তরল পদার্থের অণুগুলি পারস্পরিক আকর্ষণ, যে কোনো তরল পদার্থ, যে কেরোসিন হোক, পেট্রোল হোক বা জল হোক, যে কোনো তরল পদার্থ, তরল পদার্থ হয় না ভাই সব কিছু, তো যে কোনো তরল পদার্থের মধ্যে পারস্পরিক যে অণুগুলো আছে, এই যে অণুগুলো আছে সব দিকে, এই পারস্পরিক যে এখানে এখানে সব দিকে অণু আছে, প্রত্যেকটা জায়গায় অণু আছে, ইমাজিন কর যে প্রত্যেকটা ছোট্ট ছোট্ট অণু নিয়ে তরলটা গঠিত হয়েছে। তো কি যে কোনো তরলের পদার্থের, যে কোনো তরল পদার্থের অণুগুলির মধ্যে পারস্পরিক আকর্ষণ বল বা সংশক্তি বলের জন্য তরল পৃষ্ঠে একটা কি হয়, তরল পৃষ্ঠে একটা টান হয়, কি হচ্ছে, একটা টান টান, কি হচ্ছে, টান প্রয়োগ করছে, এই তরল পৃষ্ঠে কি একটা টান টান মানে ফিল হয়, টান কাজ করে। সবসময় কি হয়, যে কোনো তরল পৃষ্ঠে, যে কোনো তরলের পৃষ্ঠে তার অণুগুলির মধ্যে আকর্ষণ বা সংশক্তি বলের জন্য এই তরল পৃষ্ঠের উপরে একটি টান কাজ করে, করছে কিনা, সব দিকে টানছে, বলটা নিচের দিকে টান করছে, প্রত্যেকটা প্রত্যেকটা তলের নিচের দিকে টান কাজ করছে, করছে কিনা প্রত্যেকটা। তাহলে কি হচ্ছে, এই যে সব দিকে বল কাজ করছে অপরটাই, তো একটা অপরটা পৃষ্ঠতলে একটা কি টানের সৃষ্টি হচ্ছে, হচ্ছে তো, একটা টানের ক্রিয়া করে, টানের সৃষ্টি করে, টান সৃষ্টি করে বা টান একটা ক্রিয়া করছে, যার জন্য তরল পৃষ্ঠে, যার জন্য তরল তার মুক্ত পৃষ্ঠে, যার জন্য তরলটা আছে তার এই মুক্ত পৃষ্ঠটা আছে, এই মুক্ত পৃষ্ঠের ক্ষেত্রফল সর্বদা কমানোর চেষ্টা করছে, কি করছে, এই যে মুক্ত পৃষ্ঠের ক্ষেত্রফলটা ঠিক আছে, এদিকে বাঁকান দিচ্ছে বা এরকম করছে, কি করছে, ক্ষেত্রফলটা সবসময় কমাবার চেষ্টা করছে, সবসময় কি করছে, সংকুচিত করার চেষ্টা করছে, ঠিক আছে। তাহলে এই যেটা আছে যে তরলের মুক্ত পৃষ্ঠের ক্ষেত্রফল সংকোচনের এই যে প্রবণতা, তরলের যে মুক্ত পৃষ্ঠ আছে, এই মুক্ত পৃষ্ঠের যে ক্ষেত্রফলটা যে সংকোচনের, সংকোচন মানে কাছে চলে আসে, বাঁকে নিয়ে কাছে চলে আসে, ঠিক আছে, সংকোচনের এই যে প্রবণতাটা, এই প্রবণতাটাকে বলা হয় কি পৃষ্ঠের টান। বুঝতে পেরেছিস কিছু? দেখ ভাই, আবার আবার বলছি দেখ, তরলের যে কোনো তরল পদার্থের ক্ষেত্রে, যে কোনো তরল পদার্থের ক্ষেত্রে এই যে অণুগুলা আছে, এই অণুগুলা কি করছে বলতো, অণুগুলা এই পৃষ্ঠ, মুক্ত পৃষ্ঠের ওপর নিচের দিকে বল প্রয়োগ করছে, করছে তো, মানে কি করছে বলতো, অপর দিকে তো কোনো বল কাজ করছে না, অপর দিকে কোনো অণু নাই, তার জন্য অপর দিকে কোনো রকম বল কাজ করছে না, তো নিচের দিকে বল করছে মানে কি, এটা তলটাই করবে এইভাবে বাঁকান দিচ্ছে, মানে কি এতটা ক্ষেত্রফল আছে, বাট এখন বাঁকান দিচ্ছে বলটা নিচে দেখা যাচ্ছে সংকুচিত করছে, এই যে ক্ষেত্রফলটা আছে তরলের মুক্ত পৃষ্ঠের ক্ষেত্রফলটা কি করছে, সংকুচিত করার চেষ্টা করছে, মানে এর ক্ষেত্রফলটা কমানোর চেষ্টা করছে। এই যে
এই যে টানটা কাজ করছে এর মধ্যে, ঠিক আছে, এই যে টানটা কাজ করছে মানে মুক্ত তরলের যে মুক্ত পৃষ্ঠটা, এই মুক্ত পৃষ্ঠের ক্ষেত্রফল সংকোচনের এই প্রবণতাকে বলা হয় কি, পৃষ্ঠ টান বা সারফেস টেনশন। মাথায় ঢুকলো কিছু? আমি কিন্তু তোকে একটু অ্যাডভান্স বোঝার চেষ্টা করলাম আর পুরো প্র্যাকটিক্যালি দেখাবার, প্র্যাকটিক্যালি বোঝাবার চেষ্টা করলাম, ঠিক আছে। এবার একটা কোয়েশ্চেন আসবে যে দাদা এই পৃষ্ঠাটান যেটা আছে, এই পৃষ্ঠাটানকে আমরা পরিমাপ কিভাবে করব? ঠিক তো, দেখ কিভাবে পরিমাপ করবে। দেখ কি হয়, পৃষ্ঠতল সম্বন্ধে বুঝতে পেরেছিস তো, যেখানে বাঁধটা আছে না, বাঁধের উপর যদি একটা পাখা ভাসায় দিই বা যদি একটা ব্লেড ছপলাই বা যদি একটা নৌকা ভাসায় দিই, তো যে তলটা আছে না, সেটা বলে পৃষ্ঠতল বলা হয়। আর অলরেডি যেটা যেমন কি বলতো, এই যে পৃষ্ঠতলটা আছে সেটা কি করে বলতো, রাবারের মতো কাজ করে। দেখ যদি একটা রাবারের বেলুন আছে মনে করে, হ্যাঁ, এবার যদি বেলুনটা এখানে আছে, এবার বেলুনটাকে আমরা কি করছি বলতে, এতটা এদিকে টান টান করে রেখেছি, বেলুনটা এদিকে ধরে গেছি, এদিকে বেলুনটাকে টানে দু সাইড রেখেছি, তাহলে বেলুনটার মধ্যে কি হয় বলতো, এই বেলুন বেলুন এটা মনে করছে রাবার, ওটা এটা রাবারের তল। এই যে তুই টান টান করে একটা বেলুনকে বা রাবার তলে টানে রাখি, তাহলে এই এটা কি টান টান পুরো টান টান থাকবে কি না, পুরো একদম ইয়েটা পুরো বেলুনের সারফেসটা বা রবার সারফেস থাকবে তো, মানে রাবারের তলটা পৃষ্ঠতলটা কি হবে, পুরো একদম টান টান থাকবে। তো সেম টু সেম জলটাও কি টান টান হয় কি নাই, দেখেছি আমরা, আর দেখেই বুঝতে পারি যে জলটা উপরে টান টান আছে, আছে তো। এবার যদি কোনো একটা রাবারের যদি এই যে রাবার তলটা আছে, এই তলটা বা রাবার পৃষ্ঠটা যদি আমরা একটু আঙুল দিই, তাহলে কি হয়, একটু রাবারটা নিচের দিকে ডাউন হয়ে যায়, হয় কি না, নিচের দিকে ডাউন হয়ে যায়। তো সেম টু সেম তরলের উপর যদি একটা আমরা আঙুল রাখি বা যদি একটা কিছু একটা কুটা ঢুকাই দিই বা যদি একটা কিছু রেখে দিই ছোট্ট মোটো, যেটা ভাসে বেড়াই, তাহলে কি হয় বলতো, ওই তরলটার উপরে কি একটু ছোট মোটো ডাউন হয়ে যায়, ঠিক আছে। হয় কি না, তাহলে এখানে দেখতে পাচ্ছি কি, যদি একটা রাবারের পৃষ্ঠকে যদি একটা রাবারের তলে যেমন রাবারের তল যেমন টান টান থাকে, সেরকম একটা কি সারফেস তল, মানে ওই জলটা জলের মুক্ত পৃষ্ঠের উপর একটা টান টান সৃষ্টি থাকে, ঠিক আছে, মানে অনেকটা কি এই রাবারের টান টান যেমন থাকে রাবারের মতো নেই, বুঝতে পারছিস তো, বুঝতে পারছিস তো। তাহলে তরল পৃষ্ঠে সর্বদাই টান দেওয়া রবারের পর্দার মতো আচরণ করে, টান দেওয়া টান দেওয়া একটা রবারের পর্দার মতো আচরণ করে, বুঝতে পারছিস তো। যখনই আঙুলটাতে যখন রাবারটা ডাউন হয়ে যায়, আবার যখন আঙুলটা হাঁটান যখন রাবারটা আবার ফুলে ওঠে, সেরকম জলটার উপর যখন আমরা আঙুল দিব তখন জলটা কমে যায়, ডাউন ডাউন হয়ে যায় জলটা, জলের মুক্ত জলটা, আর আবার যখন আঙুলটা হাঁটান তখন জলটা আবার উঠে উপর দিয়ে, ঠিক আছে। তাহলে অনেকটা রাবারের পর্দার মতো কিন্তু আচরণ করে, এটাকে বলা হয় পৃষ্ঠের টান। ঢুকছে মাথায় নাকি অপর দিয়ে পার হয়ে যাচ্ছে, ওইটা কিন্তু কমেন্টে জানাস, যদি অপর দিয়ে পার হয়ে যাচ্ছে তাহলে আমি একটু আরো কিন্তু তোদেরকে কম করে বলবো, বেশি বললে হয়তো ঢুকছে না তোদের মাথায়, ঠিক আছে। তাহলে এই যে আমি যেটা বলছি সেটা ক্লাস 11 তোরা ভালো করে শিখবি। আর অফকোর্স তোরা সায়েন্সে নিবি, কারণ সায়েন্স ছাড়া এই মানে এখন যে জেনারেশন সেখানে আর্টসের কোনো ভ্যালু নাই, ওকে, ঠিক আছে। তো এটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আছে খ্রিস্টান সম্বন্ধে জানাটা, যেটা আমরা প্র্যাকটিক্যালি সবসময় দেখছি, চান করতে যাওয়ার সময় কুচবি করার সময় দেখতে পাচ্ছি, যে আরো অনেক রকম ব্যাপার আছে, যে জলের ফোঁটা যেটা হয় না, জলটা যে জলের ফোঁটা হয় সেটা পুরো গোলাকার হয়, ওটা কেন হয় সেটা আমরা দেখবো এখন, ঠিক আছে, যখন আমরা এক্সাম্পল দেখবো তখন আমরা দেখবো। তার আগে একটা জিনিস না করো, যে পৃষ্ঠাটা কিভাবে পরিমাপ করতে হবে, ওকে, পরিমাপ কিভাবে আমরা করবো পৃষ্ঠাটা। তো একটা জিনিস মনে কর, এই মনে কর এখানে একটা জল আছে, ঠিক আছে, একটা জল আছে, এটা হচ্ছে জলের তলটা, নিচের দিকে পুরো জল আছে, ঠিক আছে। তো এটা হচ্ছে জলের তল, এটা কি, এটা হচ্ছে জলের অপর, জলের মুক্ত পৃষ্ঠ আছে। যদি একটা গ্লাসে দেখ যদি একটা গ্লাসে আমরা কি জল ফুল নিই, তাহলে জলটা এখানে থাকবে একটা উপরটা উঠে, তো এই যে তলের যে জলের যে উপরে তলটা আছে, তলটা যেখানে জলটা মুক্ত পৃষ্ঠ আছে না, এটা হলো মুক্ত পৃষ্ঠ, ঠিক আছে। তো এর উপর এইটা মনে কর জল, এখানে জল পুরো ফুল আছে, সেই জলটার অপরে যে তলটা আছে মুক্ত পৃষ্ঠটা, সেইটা এটা কল্পনা কর যে জলের তলটা ওটা আমি এভাবে রেখেছি, ঠিক আছে, তোদেরকে কি করার জন্য, বোঝানোর জন্য, ওকে। দেখ তাহলে, তো এই যে তলের মুক্ত পৃষ্ঠ আছে, এর উপর যদি আমরা একটা কি রেখা কল্পনা করি, একটা মনে কর রেখা টান দিয়ে, জাস্ট কল্পনা করেছি, জাস্ট ইমাজিন করেছি, কারণ জলের উপরে তো একটা লাইন টানা কখনো সম্ভব নয়, সম্ভব কি না, জাস্ট এটা আমরা কল্পনা করে নিয়েছি, ঠিক আছে। তো মনে কর এই যে একটা এই জলের তলটা, এই জলের যে মুক্ত পৃষ্ঠ আছে এর উপরে একটা এবি একটা রেখা কল্পনা করেছি, ঠিক আছে, একটা রেখা কল্পনা করেছি। এবার তরল পৃষ্ঠের তরল পৃষ্ঠের আমরা কি জানি, ক্ষেত্রফল সংকোচন হয়। তাহলে তরল পৃষ্ঠের ক্ষেত্রফল সংকোচনের প্রবণতার জন্য এবি রেখার এক দিকের অনুগুলি, এবি রেখার যে এই দিকের অনুগুলি আছে, এই দিকের অনুগুলি আর এই দিকের অনুগুলি, এদিকে মনে করো পি আছে, এদিকে কিউ আছে, এই পি পি দিকে আছে, পি দিকের এদিকে, সরি এই দিকের অনুগুলি আর এই দিকের অনুগুলি কি হবে বলতো, ভাগ হয়ে যাওয়ার চেষ্টা করবে কি নাই, এরা দুদিকে কি হচ্ছে, যদি একটা রেখা কল্পনা করি তল পৃষ্ঠের উপর, তাহলে দেখতে পাচ্ছি যে এই দিকের অনুগুলা আর এই দিকের অনুগুলা ভাগ হয়ে গেছে, হয়ে গেছে কিনা, একদিকের অনুগুলি অন্যদিকের অনুগুলি থেকে কি হয়েছে, বিচ্ছিন্ন হয়ে দূরে সরে যেতে চাইবে তো কি হচ্ছে বলতো, যদি একটা পৃষ্ঠতলের অপোজিট লাইন টানা হয়, একটা একটা রেখা কল্পনা করা হয়, তাহলে এই অনুগুলা দূরে সরে যেতে চাই এদের থেকে, আর এই অনুগুলা এদের থেকে কি হয়, দূরে সরে যেতে চাই, বুঝতে পেরেছিস, চাই তো। ফলে পি অংশে
কি অংশের ওপর, ফলে কি হচ্ছে, ফলে যে পি অংশ আছে এই পি অংশ এই কিউ অংশের ওপর, আর এই কিউ অংশ পি অংশের উপর একটা কি এই রেখা বরাবর একটা লম্ব ভাবে এইদিকে আর এদিকেও একটা বল কাজ করছে, করছে কিনা রেখার কি অংশটা পি বলকে এই যে কিউ অংশটা আছে এই কিউ যেটা আছে কিউ কি করছে এই পি কে টানার চেষ্টা করছে এদিকে, তাহলে এদিকে একটা বল কাজ করছে। সেম টু সেম যে কিউ অনুগুলো এদিকে আছে মানে পি অনুগুলো এদিকে আছে, তো পি অনুগুলো কি করছে এই কিউটা এদিকে টানার চেষ্টা করছে, তাহলে কি হচ্ছে এই রেখার উপর দেখতে পাচ্ছি যে একটা বল কাজ করছে, এই সাইডে বল কাজ করছে আর এই সাইডেও বল কাজ করছে, দেখতে পাচ্ছি এটা, বুঝতে পারছিস তো? কারণ কি করছে এই যে কিউ অনুগুলো আছে এই পিটাকে কি হচ্ছে টানার চেষ্টা করছে, আবার পি যেটা করছে পি করছে কি এই কিউটাকে নিচে টানার চেষ্টা করছে, তার ফলে এই লাইনটার উপরে একটা এদিকেও বল কাজ করছে আর এদিকেও বল কাজ করছে, করছে তো এরকম হবে, ঠিক আছে? সমপরিমাণ আর এদিকে যে বলটা কাজ করছে এই যে 10 প্রয়োগ করে কিউটা টানছে পি কে 10 প্রয়োগ করে, তাহলে সেম টু সেম পিটাও কিউটা কত টানছে 10 প্রয়োগ করে টানছে, মানে এদিকে বলটা আর এদিকের বলটা হচ্ছে সমপরিমাণ বল, হচ্ছে কিনা সমপরিমাণ বল, দুটোই হচ্ছে সমপরিমাণ বল। এবার এবি রেখার সঙ্গে লম্বভাবে পৃষ্ঠের তলের স্পর্শক বরাবর প্রয়োগ করে, ঠিক আছে? এবার এবি রেখার প্রতি একক দৈর্ঘ্যে প্রযুক্ত এই প্রকার বলের পরিমাণই হলো পৃষ্ঠের টান। এবার এই যে এই রেখাটা আছে এই রেখার উপর একক দৈর্ঘ্যের উপর, এটা কি এটা দৈর্ঘ্য হচ্ছে তো এই একক দৈর্ঘ্যের উপর রে একটা লাইন রেখা টানলে কি কি প্রয়োগ করবো দৈর্ঘ্য দ্বারা মাপবো, তো এই একক দৈর্ঘ্যের উপর যে প্রযুক্ত বলটা কাজ করছে এই বলটাকে বলা হয় কি পৃষ্ঠে টান, এই বলটাকে বলা হয় পৃষ্ঠে টান, আর এই বলটারে আমরা পৃষ্ঠে টানের পরিমাপ করতে পারি, ঠিক আছে? দেখ এবার একটা জিনিস নোটিস কর, একটা জিনিস নোটিস কর, মনে কর এই যে তোর এবি রেখাটা আছে না এই এবি রেখাটা দৈর্ঘ্য হচ্ছে কত, দৈর্ঘ্য হচ্ছে মনে কর স্মল এল, এর কত দৈর্ঘ্য আছে এই দৈর্ঘ্যটা হচ্ছে স্মল এল, ঠিক আছে? এবার আমরা দেখতে পাচ্ছি যে এই সাইডেও আর এই সাইডেও একটা বল কাজ করছে অ্যাপ বল কাজ করছে, তাহলে বলতে পারি এই যে দৈর্ঘ্যটা আছে আমরা কি জানি পৃষ্ঠে কোনটা, আমরা পৃষ্ঠে বলতে পারি যে এই যে রেখাটা আছে এই একক দৈর্ঘ্যের উপর যে পরিমাণ বলটা এই সাইডে আর এই সাইডে কাজ করছে এই বলটার জন্য কি হচ্ছে এই বলটার জন্য তলটার ক্ষেত্রফলটা কম করার চেষ্টা করছে, এই কি করছে ক্ষেত্রফলটা সংকুচিত করার চেষ্টা করছে, তাহলে কার উপর কাজ করছে এই একক দৈর্ঘ্য, দৈর্ঘ্য কত আছে স্মল এল, কত আছে এই স্মল এল আছে, এই একক দৈর্ঘ্যের উপর যে পরিমাণ বলটা যে পরিমাণ অ্যাপ বলটা কি কাজ করছে যে পরিমাণ বলটা কাজ করছে এই বলটাকে বলা হয় কি পৃষ্ঠা টান, মাথায় ঢুকলো? এটা বলা হয় পৃষ্ঠা টান, যেটা আমরা বলি অ্যাস দ্বারা সিম্বল হচ্ছে তার অ্যাস, ওকে বুঝতে পেরেছিস তো? এবার আমরা দেখেছি যে এখানে বলা হচ্ছে একক দৈর্ঘ্যের উপর, তাহলে দৈর্ঘ্য কথা বলেছে একক দৈর্ঘ্য মানে মাথায় রাখবি যখনই বলে একক দৈর্ঘ্য একক আয়তন মানে একক মানে হচ্ছে কত ওয়ান, মানে এখানে বলছে একক দৈর্ঘ্যের উপর যে বলটা কাজ করছে মানে কি বলছে দৈর্ঘ্য কথা বলছে ওয়ান, তো যদি এখানে একক দৈর্ঘ্য মানে দৈর্ঘ্যের মানটা যখন বুঝতে পারছি কত বলছে এমন, তাহলে যদি আমরা ওয়ান বসাই তাহলে আমি ওয়ান এর মান নাই, তাহলে কি হবে এখানে এস ইজিক্যাল যেটা আছে পৃষ্ঠটান ইজিক্যাল টু বল হবে কি নাই একদম বলটা হবে, হবে তো? তাহলে এখানে দেখতে পাচ্ছি এই যে বলটা কাজ করছে এই বলটা আর এই যে পৃষ্ঠে টান এই বলটা আর এই পৃষ্ঠে টান হচ্ছে সমান সমান, মানে এই বলটাই হচ্ছে অ্যাকচুয়ালি পৃষ্ঠে টান, এটাকে আমরা বলতে পারি যদি একটা রেখা কল্পনা করা হয় এই রেখার যদি মনে করো দৈর্ঘ্য আছে এল, এই রেখার একক দৈর্ঘ্যের উপর যে বলটা কাজ করছে এই বলটাকে আমরা বলতে পারি কি এই বলটাকে আমরা বলতে পারি পৃষ্ঠা টান, মাথায় ঢুকলো ভাই? ঢুকেছে ঢুকেছে আশা করি ঢুকেছে, ওকে এটা হচ্ছে পৃষ্ঠে টান, কত সুন্দর বুঝালাম দেখ একদম ইজি করে বুঝালাম, ঠিক আছে? ওকে ঠিক আছে, যদি এল হয় তাহলে কি হচ্ছে যদি আমরা একক দৈর্ঘ্যের উপর যে বলটা কাজ করছে সেই বলটার পিছনে হচ্ছে সমান, ঠিক আছে? এবার যদি আমরা সিজিএস একক দেখতে চাই সিজিএস মানে হচ্ছে কি সেন্টিমিটার গ্রাম সেকেন্ড, এটা একটা একক, একটা হচ্ছে এসআই একক কি হচ্ছে ইন্টারন্যাশনাল ইউনিট সিস্টেম বলা, এটা ইন্টারন্যাশনাল ইউনিট সিস্টেম বলা হয়, ওকে? তো সিজিএস যদি দেখতে চাই তাহলে কি জানি আমরা জানি আমরা সিজিএস একক কি হবে এস পৃষ্ঠা টান ইজিক্যাল টু হচ্ছে এফ বাই এল দৈর্ঘ্যের উপর বল, আর আমরা বলের একক কি জানি সিজিএস তে বলের একক সিজিএস টা হচ্ছে তার ডাইন, কি হচ্ছে ডাইন, আর এটা কি হচ্ছে রে দৈর্ঘ্যের একক কি হচ্ছে দৈর্ঘ্যের একক হচ্ছে তাহলে সেমি হচ্ছে, তাহলে এখানে কি আমরা বলতে পারি যে ডাইন, এবার যখন এটা নিচে আছে নিচে যদি অপরে নিচে যেটা আছে তো নিচে যদি অপরে উঠায় তাহলে কি হবে বলতো সেম ডাইন সেমি -1 হবে, হবে তো? -1 কি করে হয় জানিস তো? যদি না জানিস তো কমেন্ট করিস, ঠিক আছে? -1 কেন হয় এরকম এরকম ছোট ছোট ডাউট থাকে অনেক জায়গায়, সেটা কিন্তু পুরো ক্লিয়ার রাখবি, ওকে? তো সেরকম যে এসআইটা আছে এই এসআই এর উপর যেটা হবে সেটা কি হবে এসআই এর উপর কি হবে বল বাই এল, যেটা এসআই কি আছে এসআই এর কি হচ্ছে বলের একক কি হচ্ছে এসআই তে নিউটন, নিউটন হচ্ছে আর এল টা হচ্ছে দৈর্ঘ্য সেমি, ঠিক আছে? দৈর্ঘ্য কি হচ্ছে সেমি হচ্ছে, তাহলে এটা এসআই তে কি হবে নিউটন
নিউটন নিউটন মিটার, সরি মিটার এটা এসআই একক হচ্ছে দৈর্ঘ্যের, এসআই একক দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার, মিটার -1। সেম টু সেম যদি বলে মাত্রা কি হবে, তো মাত্রা কি আছে রে, বলের মাত্রা কি আছে, বলের মাত্রা আছে এম এল টি -2, আর দৈর্ঘ্যের মাত্রা হচ্ছে এল, এল কাটা যাবে কি আছে এম টি -2। এটা হচ্ছে আমাদের কি m2 -2, এটা হচ্ছে আমাদের কি পৃষ্ঠটানের মাত্রা। ঠিক আছে, তাহলে এই সম্বন্ধে আর কোনো ডাউট নেই, পৃষ্ঠটান সম্বন্ধে কি করে পরিমাপ করতে পৃষ্ঠটান সেই সম্বন্ধে। ওকে, চল তাহলে এবার আমরা কিছু উদাহরণ দেখি, এক্সাম্পল, প্র্যাকটিক্যাল এক্সাম্পল প্রথম। ঠিক আছে, প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখ, যত আমরা এক্সাম্পল দেখবি প্র্যাকটিক্যাল এক্সাম্পল, যেগুলো একটা মশা হেঁটে যায়, একটা জল ফোঁটা কেন গোলাকার হয়, তত আমাদের বেশি এই সম্বন্ধে জ্ঞানটা খুলবে, তাহলে পুরো একদম কনসেপ্টটা ভালো করে ক্লিয়ার হবে। তার জন্য কিন্তু উদাহরণ দিয়ে থাকে, তাকে বলা হয় ইংলিশে এক্সাম্পল, উদাহরণ, কিছু এক্সাম্পল, কিছু প্র্যাকটিক্যাল উদাহরণ। ওকে, দেখ তাহলে কি যায়, পৃষ্ঠাটা থাকে জলের উপর দিয়ে হালকা কীটপতঙ্গ, কীটপতঙ্গ জলের উপর দিয়ে যদি হালকা, এই জল আছে মনে এখানে, কি আছে এখানে, এখানে অনেক জল আছে, এই জলের উপর দিয়ে যদি হালকা কীট পতঙ্গ, যেমন কীট পতঙ্গ যেমন মশা, মাকড়সা যদি হেঁটে যায়, কি হচ্ছে মাকড়সা যদি হেঁটে যায়, চলে চলে যায়, তাহলে লক্ষ্য করে দেখা যায় যেসব জায়গায় এদের পা জলের উপরে আছে সেই স্থানগুলি জলের কিছুটা সেই কি হয় অবনমিত হয়। যদি এখানে একটা মশা বা একটা মাকড়সা হেঁটে নিয়ে যাচ্ছে, তাহলে যেখানে এরা পা দেয় তখন কি বলতো, যেখানে যেখানে ওরা পা দেয় সেইখানে জলটা কি একটু ডাউন হয়ে যায়, হয়তো জলটা কি হয়ে যায় একটু ডাউন হয়ে যায়, বুঝতে পারছিস তো। আবার যখন পাড়া সরান তখন কি জলটা আবার ফুলে ওঠে, আবার এখানে যা বলছে তাহলে এখানে ডাউন হয়ে যায় জলটা। তাহলে এই যেটা হচ্ছে কিছু জলে কিছু অবনতি হচ্ছে, কি হচ্ছে অবনমিত জলটা হচ্ছে কিছু বা কিছু ডাউন হয়ে যাচ্ছে, এটা কি হচ্ছে, এটা কিন্তু পৃষ্ঠটানের জন্যই হয়। কার জন্য এটা হয়, এটা কিন্তু পৃষ্ঠটানের জন্য হয়, এটা কিন্তু মাথায় রাখবি। ওকে, সেই স্থানগুলি জলের কিছু অবনতি হতে, অর্থাৎ জলের পৃষ্ঠটান দেওয়া রবারের মতো পর্দার আচরণ করে, ঠিক আছে, পর্দার মতো আচরণ করে, পৃষ্ঠটানের জন্য এটা সম্ভব। কার জন্য সম্ভব, এটা পৃষ্ঠটানের জন্য এটা কিন্তু হয়। এবার জলের ফোঁটা গোলাকার কেন হয়, আমরা দেখেছি, আমরা একটা জিনিস দেখেছি যে জলের ফোঁটা আবার দেখ কেন গোলাকার হয়, জলের জলের ফোঁটা কেন গোলাকার হয়, সেটা কিন্তু অনেক সহজ আছে। জলের ফোঁটা, জলের ফোঁটা গোলাকার, জলের ফোঁটা গোলাকার কেন হয়, এটা কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার। কারণ সত্যি যখন বৃষ্টি পড়ে তখন আমরা দেখতে পাই জলের ফোঁটা যেখানে জল পড়ে সেখানে পুরো গোলাকার হয়ে যায়। কেন হয়, কারণ একটা জিনিস মাথায় রাখ, এই যেটা আছে আমরা কি দেখেছি পৃষ্ঠটান কি করে বলতো, পৃষ্ঠটান ওই যে পৃষ্ঠতলটা থাকে, মানে জলের যে পৃষ্ঠটান থাকে পৃষ্ঠতলটা, এর ক্ষেত্রফলটা কম করে দেওয়ার চেষ্টা করে। কি করে, পৃষ্ঠটানের কামই হচ্ছে তার ক্ষেত্রফলটা কম করে দেওয়া, কার, ওই জলের যে পৃষ্ঠতলটা আছে ওই পৃষ্ঠতলটা আছে পৃষ্ঠতলের ক্ষেত্রফলটা কম করে দেওয়া, এটা হচ্ছে কার কাজ, পৃষ্ঠটানের কাজ। তো সেম টু সেম কেন বলতো, এবার একটা জিনিস নোটিস কর যে গোলাকারই কেন করা হয়। যদি একটা তিনটা বস্তু থাকে, কি বলতো তিন রকমের বস্তু থাকে, একটা যদি ত্রিভুজ থাকে, ত্রিভুজ থাকে বস্তু, চতুর্ভুজ থাকে বস্তু, আর যদি গোলাকার থাকে, তাহলে এবার বল যে এদের মধ্যে কার ক্ষেত্রফলটা সব থেকে বেশি। আরে দাদা ক্ষেত্রফল মানে এই যে তলটায় টাকা ছিল সেইটা না, তাহলে এই দেখো এর এত বড় ক্ষেত্রফল, এর ক্ষেত্রফলটা অনেক বেশি। এই যে চারকোণীয় একটা বস্তু আছে একটা চতুর্ভুজ, তার কি এই যে ক্ষেত্রফলটা অনেক বেশি, যতটা টাচ হয়েছে সেটা ক্ষেত্রফল, যতটা ভূমির সঙ্গে টাচ হয়েছে সেটা হচ্ছে ক্ষেত্রফল। ওকে, আর এইখানে দেখ জাস্ট এতটুকু টাচ হয়ে আছে, বেশি টাচ হয়ে নাই, আছে কি এর এতটা টাচ হয়ে আছে, এর আরো বেশি টাচ হয়ে যাচ্ছে, বাট এর কি হচ্ছে এই গোলাকার বস্তুর ক্ষেত্রফলটা অনেক কম। ঠিক আছে, তো তার জন্য যে কোনো জলের পৃষ্ঠতলের ক্ষেত্রফলটা গোলাকার করে দিতে চেষ্টা করে, গোলাকার হচ্ছে মানে কি তার ক্ষেত্রফলটা কম হচ্ছে। দেখ কি করে কাজ করছে, কি করে কাজ করছে দেখ। ওকে, তাহলে এখানে বলছে কি সেটা দেখ, বলছে বৃষ্টির জলের ফোঁটা গোলাকার হয়, কোন নির্দিষ্ট আয়তনে গোলাকার পৃষ্ঠের ক্ষেত্রফল সর্বনিম্ন, জলবিন্দু বা বৃষ্টি জলের ফোঁটা এই পৃষ্ঠটান জনিত বলের জন্য সবসময় তাদের মুক্ত পৃষ্ঠের ক্ষেত্রফল সংকুচিত করতে চায়। কি বলে, সবসময় তার ক্ষেত্রফলটা পৃষ্ঠতলের ক্ষেত্রফলটা কি বলে সংকুচিত হওয়ার চেষ্টা করে, সবসময় কি বলে ক্ষেত্রফলটা কমানোর চেষ্টা করে। ওকে, ক্ষেত্রফল কমানোর চেষ্টা করে, ঠিক আছে, বুঝতে পেরেছিস তো। জলবিন্দু বা জলের ফোঁটা গোলাকার হয়, তবে অভিকর্ষের প্রভাবে বড় জলের ফোঁটা একটু চ্যাপ্টা হয়ে যায়, এই জন্য এটা হয়। এই যে জল একটা ফোঁটা, মনে করো জলের ফোঁটা পড়লো, এবার জলের এদিকে সব দিকে এদিকে পুরো মুক্ত পৃষ্ঠ, এদিকেও মুক্ত পৃষ্ঠ, এদিকেও মুক্ত পৃষ্ঠ, এদিকেও মুক্ত পৃষ্ঠ, তো কি বলতো জলের ফোঁটা এরকম থাকে। কেন বলতো, তার কি করে এই যে ভিতরে যে অণুগুলা আছে এগুলা কি করে সব থেকে বাইরে যে অণুগুলো আছে, বাইরে যে অণুগুলো আছে এগুলা অণুগুলা, সেই অণুগুলাকে ভিতর দিকে টানে সবসময়, কি করে ভিতর দিকে টানে, ভিতর দিকে টানে। এর ফলে কি হয়, আর বাইরে দিকে টানার কেউ নাই, কে বাইরে দিকে টানা কেউ আছে, বাইরে দিয়ে কোনো রকম জল নাই,
ভিতরের দিকে জল নাই, ভিতর দিকে জল আছে, ভিতরে জল আছে, মানে কি হচ্ছে ভিতরে বেশি অণুগুলা আছে। তাহলে অণুগুলা সবসময় তাকে ভিতর দিকে টানার চেষ্টা করে, মানে কি করে জলটাকে সবসময় দেখ জলটা কি করছে সংকুচিত করার চেষ্টা করছে, মানে কি করছে পুরো গোলাকার করে দিচ্ছে, দিচ্ছে তো। আর এই জন্য বৃষ্টির ফোঁটা কি হয় গোলাকার হয়, কেন হয় এটা কিন্তু পৃষ্ঠে টানার জন্যই একটা জলের ফোঁটা গোলাকার হয়, এটা কিন্তু মাথায় রাখবি, বুঝতে পেরেছিস। চল এরপরে কি এক্সাম্পল আছে সেটা দেখি। এরপরে এক্সাম্পল আছে জলের উপরে দাড়ি কাটার ব্লেডের ভাষণ ও তার ব্যাখ্যা। আচ্ছা, জলের উপরে দাড়ি কাটার ব্লেডের ভাষণ ও তার ব্যাখ্যা। দেখ, যদি মনে কর এখানে জল আছে, এবারে জলটার উপর যদি একটা আমরা ব্লেড রেখে দিই, কোনো ব্যাপার নাই, এটা আমরা প্র্যাকটিক্যাল দেখবো, ঠিক আছে। একটা শর্ট ভিডিও ছাড়িয়ে দিবো 1 মিনিটের, সে 1 মিনিটে পুরো একদম সাবস্ক্রাইব করে রাখতে বলিস না, সাবস্ক্রাইব করে রাখ। আমি একটা পুরো প্র্যাকটিক্যাল বানাবো 1 মিনিটের ভিডিও, সেটা পুরো একদম দেখাই দিব যে কিভাবে একটা ব্লেড এই জলের যে পৃষ্ঠতল আছে তার উপরে কি করে একটা ব্লেড ছপলে সেই সম্বন্ধে, ঠিক আছে, মানে কি করে একটা ব্লেড ভাসে। তো যদি একটা কি বলে মনে করো একটা জল আছে, একটা জলের পৃষ্ঠতল, এরপর যদি আমরা একটা ব্লেড রেখে দিই, ঠিক আছে, ব্লেড কেমন থাকে এরকমই থাকে তো, হ্যাঁ এরকমই থাকে ব্লেডটা। তো যদি একটা ব্লেড রাখা হয় তাহলে ব্লেডের দেখবি যে এই যত 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 তলটা, এই ব্লেডের যত তলটা নিচের দিকে ছুঁয়ে আছে জলের সাথে, সেই জলটা একটু ডাউন হয়ে যায়, জলটা কি একটু নিচের দিকে হয়ে যায়, আর এইগুলো একটু ফুলে ফুলে ওঠে, উঠে তো। এটা কেন হয়, এটাও কিন্তু পৃষ্ঠা টানের জন্য হয়, ঠিক আছে। ব্লেডের নিচে তলটি সামান্য নেমে গেছে, জলের পৃষ্ঠে টান জল ও ব্লেডের স্পর্শতল বরাবর কি হয় স্পর্শক ভাবে ক্রিয়া করে, ব্লেডের সঙ্গে জলের স্পর্শক তলে প্রযুক্ত পৃষ্ঠটান জনিত বলের লব্ধি উপরের দিকে ক্রিয়া করে। এই যে বলটা আছে মনে করো জলটা ব্লেডটা, এই ব্লেডের সবদি কি হয় এদিকে বল টানছে, এদিকে বল টানছে, এদিকে বল টানছে, এদিকে বল টানছে, এর ফলে এদিকে বল টানছে, তো এর বিপরীত দিকে একটা কি করে একটা তার অপর দিকে একটা টান কাজ করে, অপর দিকে বল কাজ করে। এই যে স্পর্শজনিত যে বলটা টাচ হয়ে আছে ব্লেডটা, তার জন্য একটা লব্ধি বল অপর দিকে কাজ করে, তার জন্য কি ব্লেডটা ছকলে বেড়ায়, ঠিক আছে। এই সম্বন্ধে কিন্তু টিচারের সঙ্গে ঝগড়া হয়ে গেছিল, কারণ আমি অনেকবার কি করতাম ব্লেডটা কিন্তু কি বলতো এইভাবে ব্লেডটাকে ছাড়ার চেষ্টা করে, ব্লেডটা কি ব্লেডটা যেমন আছে তার ক্ষেত্রফলটা বড়, ঠিক আছে, মানে এইভাবে ছাড়ানো পড়ে ব্লেডটাকে, বাট প্রত্যেকবার আমি এই কোণে কোণে ছাড়তি, আর ব্লেডটা ডুবে যেত। টিচার বলছে না এটা তো ছপলি ব্যাগ তুই পাচ্ছিস না, আমি বলি হতেই পারে না, ইম্পসিবল, কারণ কি ব্লেড তো সবসময় ভিতরে চলে যায়, আমি দেখেছি, আমি ট্রাই করেছি। তখন স্যার কান ধরে উঠবাস করেছিল, একবার ব্লেড নিয়ে গেছিলাম আমি ঘর থেকে, ঠিক আছে, ঘর থেকে ব্লেড নিয়ে গেছিলাম, আর একটা স্যার বোতলে জল নিয়ে এসেছিল, সেই জলের উপরে দেখা দিল প্র্যাকটিক্যাল, তো বিশ্বাস করেছিলাম আমি যে সত্যি এটা হয়। আর আমারও এটা ইন্টারেস্টিং ব্যাপার এটা, ঠিক আছে, যে কি করে একটা ব্লেড ছপলে, যদি কোণে কোণে ছাড়িস ব্লেডটাকে তাহলে ব্লেডটা ছপলেই ব্যাগ নাই। বাট কি হয় এটা যদি আমরা আড়ে আড়ে ছাড়ি তাহলে কি হয় বলতো, ব্লেডটা যদি আমরা এইভাবে ছাড়ি, এইভাবে যদি ছাড়ি তাহলে কি ব্লেডটা ছপলে, আর এর মধ্যে যেটা কাজ করছে একটা কি একটা লব্ধি বল অপর দিকে কাজ করছে, তার জন্য ব্লেডটাকে অপর দিকে ছপলা রাখার চেষ্টা করে। বাট বেশি ভারী জিনিস ছপলেই ব্যাগ নাই, এটা কেন হয় সেটাও আমরা 2 মিনিট 3 মিনিটের একটা বানাবো, যে পুরো একদম কি বলতো হ্যাঁ শর্ট ভিডিও বানিয়ে দেবো, আর ওটা দেখবো যে আমরা কি করে ব্লেড ছপলিছে, ঠিক আছে। আমার কাছে আছে সব কিছু, বাট ভিডিওতে এখন নিয়ে আসবো, এখানে জল টল ভিজে যাবে, ওই জন্য এই হচ্ছে না, ঠিক আছে। তাহলে এটা বুঝতে পেরেছিস। তাহলে এরপর চলে যাচ্ছি যে জলের উপর 1 ফোঁটা তেল ফেললে তা জলের উপর ছড়িয়ে পড়ে কেন। দেখ, একটা জিনিস মাথায় রাখ, দুটো বল আছে, এই যে মনে কর এখানে পুরো জল আছে, এবার জলের অণুগুলির মধ্যে যে বলটা কাজ করে সেটা হচ্ছে কি বলতো, সেই বলটা হচ্ছে সংশক্তি বল। মানে জল হচ্ছে তরল পদার্থ, এই তরল পদার্থ মানে একটি পদার্থের মধ্যে যে অণুগুলা থাকে, সেই অণুগুলা পরস্পরের মধ্যে যে কাজ করে, নিজের পরস্পরের মধ্যে যে অণুগুলোর মধ্যে যে একটা অ্যাট্রাকশন কাজ করে, একটা বল কাজ করে, টান বলটা, সেই বলটা হচ্ছে আমাদের সংশক্তি বল। বাট যদি একটা তরল পদার্থ থাকে, মানে একটি পদার্থ আর যদি একটা কঠিন পদার্থ রাখা হয়, তাহলে কঠিন পদার্থ আর কঠিন পদার্থ মানে অন্য একটি পদার্থ আর একটা পদার্থের মধ্যে মানে আরে ভাই প্রত্যেকটা পদার্থ অণু নিয়ে গঠিত হয়, তো অণু নিয়ে গঠিত হয়। তাহলে যদি একই পদার্থ রাখা হয়, মানে জলটা একটা একই পদার্থ, জল জল হয় সব জায়গায়, তো একই পদার্থের মধ্যে যে অণুগুলোর মধ্যে যে কাজ করছে বলটা, সেটা হচ্ছে কি সংশক্তি বল। এবার যদি অন্য কোনো পদার্থ রাখা হয়, এখানে রাখা আছে তেল, রাখা আছে তেলটা অন্য পদার্থ আর জলটা অন্য পদার্থ, এবার তেলের তেল যে সৃষ্টি হয়েছে, তেলটাও অনেকগুলো অণু নিয়ে সৃষ্টি হয়েছে, আর জলটা অনেকগুলো অণু নিয়ে সৃষ্টি হয়েছে, হয়েছে তো। তাহলে এই যে তেলের অণুগুলোর সাথে যখন জলের অণুগুলা মানে ভিন্ন ভিন্ন পদার্থের অণুগুলোর মধ্যে যখন একটা বল কাজ করে, সেই বলটা কি বলা হয় আসঞ্জন বল। কি বলে এটাকে আসঞ্জন বল বলা হয়, এটাকে বলে ইংলিশে বলা হয় অ্যাডহেসিভ ফোর্স। আর এই যে এটাকে বলা হয় যেটা পদার্থের একই পদার্থের অণুগুলোর মধ্যে যে কাজ করছে বলটা, সেটা হচ্ছে কি কোহেসিভ ফোর্স বা সংশক্তি বল। আর ভিন্ন পদার্থের অণুগুলোর মধ্যে যে কাজ করছে বলটা এই পদার্থগুলোর মধ্যে, সেই বলটাকে বলা হয় আসঞ্জন বল বা অ্যাডহেসিভ ফোর্স। এইটা কিন্তু অনেক
মানে অনেক ইম্পর্টেন্ট জিনিস, এটা কিন্তু সবসময় মাথায় রাখতে হবে, ঠিক আছে? এইটা যদি মাথায় না রাখিস তাহলে বেশি প্রবলেম দেখা দেয়, ঠিক আছে? কখনো বলা হয় যে আসঞ্চন বল কাজ করছে মোলস গুলার মধ্যে, আবার কখনো বলা হয় অণুগুলোর মধ্যে সংশক্তি বলে কাজ করছে, তাহলে কখনো সংশক্তি কখনো অসঞ্চন কি বলছে, এটা কিন্তু মাথায় রাখবি। যখন ভিন্ন ভিন্ন দুটি পদার্থ, জল আর তরল আছে, জল আছে আর তেল আছে, এবার জল তেল বা জল একটা কঠিন পদার্থ, এদের মধ্যে অণুগুলো আছে। তো ওই যে ভিন্ন ভিন্ন পদার্থের অণুগুলির মধ্যে যে আকর্ষণ বলটা কাজ করছে সেই বলটা কি বলা হয়? সেই বলটা বলা হয় আসঞ্চন বল বা অ্যাডহেসিভ ফোর্স। আর যখন একই পদার্থ, এদিকেও জল এদিকেও জল, একই পদার্থের মধ্যে যে অণুগুলোর মধ্যে কাজ করছে বলটা, সেই আকর্ষণ বলটা বলা হয় সংশক্তি বল বা কোহেসিভ ফোর্স। ওকে, ঠিক আছে? তো দেখ, যখন একটা আমার কাছে জল আছে, এই জলের উপর যদি আমরা তেল ফেলে দিই, ভাব কি করে, যদি জলের উপর আমরা তেল ফেলে দিই, তাহলে তেল যদি ঝালে জলের উপরে, তাহলে তেলটা কি বলতো এই জলের উপর সব দিকে ছড়িয়ে যাবে, সব দিকে কি হয়, তেলটা সব পুরো একদম তলটাই ছড়িয়ে যাবে, এখানে তেল ঢাল, তেলটা কি হয় সব দিকে ছড়িয়ে যাবে জলের উপরে, ঠিক আছে? এবার কি এটা কেন হয় বলতো? এটা কিন্তু পৃষ্ঠটানের জন্য হয়। তো পৃষ্ঠটান কি হচ্ছে বলতো, এই যে তলটা আছে এর মধ্যে কি জলের তলটার মধ্যে সংশক্তি বলটা অনেক বেশি হচ্ছে, আর জল আর তেলের মধ্যে কি আসঞ্জন যে বলটা আছে এই বলটা অনেক কম হয়, ঠিক আছে? মানে এদের মধ্যে বলটা অনেক কম হয়, আর এদের মধ্যে কি বলতো পৃষ্ঠটান যেটা হয় পৃষ্ঠটান অনেক বেশি হয়, সংশক্তি বলটা বেশি হয়। আর একটা জিনিস মাথায় রাখবি, এই যে পৃষ্ঠটানটা হয় না, এই পৃষ্ঠটান বলটা কিন্তু সংশক্তি বলের জন্য হয়, কার জন্য হয়? সংশক্তির জন্য হয়, এটা আসঞ্জন বলের জন্য হয় নাই, ঠিক? তো এই যেটা আছে এই বলটা কি হয় বলতো, এই যে পৃষ্ঠটান বেশি হয় তার জন্য কি হয় তরলটাকে, তরলের পৃষ্ঠটান থেকে জলের পৃষ্ঠটান অনেক বেশি হয়, তার জন্য কি হয় এই তরলটাকে সব দিকে ছড়িয়ে দেয়। বা যখনই একটা জলের উপরে তরল রাখবি তখন কি তরলটা বলতো, তরলটা সব দিকে ছড়াবে নাই, না না সরি, যখন একটা তেলের উপরে, এটা কি জলের উপরে তেল রাখলে তেলটা সব দিকে ছড়িয়ে যায়, বাট যখনই আমরা এই তেলের উপরে একটু জল রাখবি জলটা কোন দিকে ছড়াবে কিনা, জলটা এখানে আছে তো জলটা এখানে যাবে, কেন বলতো এই এদের মধ্যে তরলের মধ্যে যে পৃষ্ঠটান বলটা কাজ করে, এই পৃষ্ঠটান বলের মধ্যে বলের থেকে কার বলটা কার পৃষ্ঠটান বেশি, এই জলটার পৃষ্ঠটান অনেক বেশি। জলটা কি করে, এই পৃষ্ঠটানে কি করে জলের মধ্যে জলটাকে ধরে রাখার চেষ্টা করে গোল, জলটা কোনো সাইডে লড়তে দেয় নাই, লড়তে দেই লড়তে দেয় নাই কোনো সাইডে, ঠিক আছে? তার জন্য জলটা ওইখানে থেকে যায়। বাট এই যে তরলটা আছে, এই তেলটা আছে, যখন আমরা জলের উপরে যখন একটা তরল রাখি তেল রাখি, তো তেলটা কি হয় বলতো, তেলের যে ইয়েটা আছে সংশক্তি বলটা অনেক কম, মানে পৃষ্ঠটান বলটা অনেক কম, তার জন্য সব দিকে ছড়িয়ে পড়ে, ঠিক আছে? তো এটা মাথায় রাখবি যখন আমরা জলের উপরে তেল ঢালবো তো তেলটা সব দিকে ছড়িয়ে যায়, বাট যখন তেলের উপর জল ঢালবো তো জলটা কি হয় বলতো ওইখানে থাকে, জলটা সব দিকে ছড়াবে নাই, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছিস কি বলতে চাইছি আমি। আর কি আছে এক্সাম্পল, আরো এক্সাম্পল আছে কি? হ্যাঁ, এক টুকরো কপুর জলে ফেললে তা এলোমেলো ভাবে জলের উপর নড়াচড়া করে কেন সেটা দেখা যায়। যে কপুর যেটা হয়, কপুর গোলা জল কি হয় বলতো, যদি এটা মানে জল আছে, এবারে জলটার উপর যদি কপুর ফেলে দিস, কপুর দিয়ে দিস তো, যে পূজা পাঠ করে এরকম বিডিং বিডিং এরকম ব্যাপার, ঠিক আছে? তো কপুরে যদি থাকে, তো কপুর আর জল যখন একসাথে মিশে যায় তো কি হয় বলতো, কপুর আর আগে তোকে বলছি কি বলতে যাচ্ছে, যখন জলের উপরে একটা কপুর ঢালা হয় তো কপুর রাখা হয় তো কপুরটা কি করে এরকম এরকম কপুরটা এদিকে ওদিকে এদিকে ওদিকে নড়বে, কপুরটা কখনো স্থির থাকবে না, এদিকে এদিকে নড়তে থাকবে, কেন এটা হয়? কারণ কপুর জল যদি একটা জলের মধ্যে কপুর মেশানো হয় তাহলে কপুরটা কি করে বলতো ওই জলটার পৃষ্ঠে টান, মানে সংশক্তি বলটা কি করে বলতো কম করে দেয়, ঠিক আছে? সংশক্তি বলটা অর্থাৎ পৃষ্ঠে টানে জলটা কম করে দেয়। তো যখন আর জানি যে এই যে কপুরটা আছে, তো কপুরটা সব দিকে একইভাবে সৃষ্টি হয় না, কপুরটা মনে করো এদিকে গলে গেল, তখন এদিকে তলটা কি হলো, এদিকে জলটা কি হলো, এদিকে জলটা কি হলো, জলটার পৃষ্ঠ পৃষ্ঠ শক্তি মানে সংযোগ কমে গেল, তখন জল এদিকে ডাউন হয়ে যায়, এটা কি হয় বলতো এটা এদিকে ডাউন হয়ে যায়। আবার এদিকে কখন বলে, তো প্রথম এদিকে গলছে আবার এদিকে গলছে, তো দুধ যখন যেদিকে গলছে সেদিকে পৃষ্ঠটা কম হয়ে যাচ্ছে, তার জন্য কপুরটা গোলাগুলি হয়ে এরকম এরকম কাঁপে কাঁপে কপুরটা পুরো গলে যায়, ঠিক আছে? তার জন্য কপুরটা কি হয় সবসময় এলোমেলো হতে থাকে একটা জলের উপর কপুর ছাড়লে, ঠিক আছে? এটা কিন্তু তোরা মাথায় রাখবি। ওকে, এবার প্রাচীনকালে ঝড়ের সময়, আচ্ছা, প্রাচীনকালে ঝড়ের সময় সমুদ্রের ঢেউ শান্ত করতে নাবিকেরা সমুদ্রের উপর তেল ঢেলে দিত। হ্যাঁ, ওইটা তো বললি যে ওইটা কেন হয়তো হয়, যে প্রাচীনকাল যখন ছিল অনেক আগে, ঠিক আছে? তো অনেক আগে তখন কি হতো, যখন অনেক ঝড় হচ্ছে, এবার ঝড় হচ্ছে মানে কি সুনামি আসবে, তো সুনামি যখন আসতো পুরো বৃষ্টিতে, পুরো কি হচ্ছে পুরো আসতো, তখন সুনামির মধ্যে কি হতো বলতো, যখন সুনামি আসতো তো সুনামির সাথে কি আসতো বড় বড় ঢেউ আসতো। তো এই বড় বড় ঢেউগুলাকে কম করার জন্য যারা নাবিক হয়, মানে যারা কি বলতো যারা নৌকা চালায় ওরা নাবিক বলা হয়, ঠিক আছে, জাহাজ চালায়, তো নাবিকেরা কি করতো বলতো এই জলটার উপরে কি করতো তেল ঢালে, কি ঢালতে বলতো তেল, তেল ঢালে দিত, তেল দুটো ঢালে, তো তেলটা কি করতো এই সমুদ্রের ঢেউকে অনেকটা কম করে দিত,
সমুদ্রের ঢেউটা কি হতো, শান্ত করে দিত। মানে সুনামির হাত থেকে বাঁচার জন্য কি হতো, সমুদ্রের উপরে তেল ঢালা হইতো। ঠিক আছে, এটা কেন? কারণ পৃষ্ঠটানটা কম করার জন্য। দেখ, এই যখন জলটা আছে, তো জলটার মধ্যে পৃষ্ঠটান বেশি আছে। এবার যখন অপরটায় তরল ঢালা হচ্ছে, তো তরল ঢালছে মানে কি হচ্ছে, এই তরলটা কি করছে, অপরটা ঢালেছে, তরলটা কি হচ্ছে, তরলের পৃষ্ঠটান কম জানি আমরা, জানি তো পৃষ্ঠটান কম। তো তরলটা সবসময় কি করে বলতো, এই যে গোলাকার ঢেউটা আছে, এই ঢেউটাকে ডাউন করে দেয়, খাতে বলে বাড়ানোর চেষ্টা করে। ঠিক আছে, মানে কি হয়, সুনামির হাত থেকে রক্ষা করে কে, এই তেলটা। ঠিক আছে, যদি আরো ডিটেলস জানতে চাই তাহলে আরো ডিটেলস পড়বো আমরা, সেটা ক্লাস 11-এ পড়বো, যখন আমরা আরো বেশি বড় হবো তখন। ঠিক আছে, এখন এইটুকু জানা প্রয়োজন, বেশি জানে কিছু লাভ নাই এখন। ওকে, তাহলে কি, তৈলাক্ত জল মানে তেল জল যেটা, তৈলাক্ত জল বিশুদ্ধ জলের পৃষ্ঠটান থেকে বেশি, মানে পৃষ্ঠটান থেকে কি হয়, কম হয়। ঠিক আছে, তৈলাক্ত জল অপেক্ষা বিশুদ্ধ জলের পৃষ্ঠটান বেশি। এই যে পরিষ্কার জলটা যখন আছে, তো পরিষ্কার জলের যে পৃষ্ঠটান যেটা হয় সেটা অনেক বেশি হয় তৈলাক্ত জলের থেকে। তার জন্য কি হয়, জলটাকে তৈলাক্ত করে দেয়, কি করে, তেল মেশায় নিয়ে। তখন কি হয় বলতো, জলটা বিশুদ্ধ জল থেকে কি হয়, তৈলাক্ত জল হয়ে যায়। তো তৈলাক্ত জলটার পৃষ্ঠটান কম হয়, তো পৃষ্ঠটান কম করে দেয়, তখন ডাউন আবার থেকে তখন বেঁচে যায়। মাথায় রাখবি এটা। ওকে, বুঝতে পারছিস তো? তৈলাক্ত জল অপেক্ষা বিশুদ্ধ জলের পৃষ্ঠটান খুব মানে পৃষ্ঠটান বেশি হয়। ঠিক আছে, বাতাসের অভিমুখে তেল অগ্রসর হলে ঢেউয়ের সামনের দিকে পৃষ্ঠটান কম এবং পিছন দিকে বিশুদ্ধ জলের পৃষ্ঠটান খুব বেশি হয়। পিছনের এই পৃষ্ঠটানকে ঢেউকে খুব বেশি উঁচুতে বাড়তে বাধা দেয়। এবার প্র্যাকটিক্যাল এক্সাম্পল ছাড়, এই যে এক্সাম্পল গুলো দেখতে পারলে সেগুলো বাদ দে। এবার আমরা দেখবো যে এমন কে কি করলে একটা জলের একটা তরলের পৃষ্ঠটান কমে যাবে বা বাড়ে যাবে। ঠিক আছে, ওইটা আমরা দেখবো। যদি দূষণ, কি বলতো, একটা হচ্ছে দূষণ, কি প্রভাব পৃষ্ঠটানের উপর প্রভাব পড়ে, এমন কি কি জিনিস, এমন কি কি জিনিস প্রভাব পড়ায়। একটা হচ্ছে নম্বর তো দূষণ, কি দূষণ, কিরে, দূষণ, পলিউশন। যদি একটা জল আছে, এবারে জলটাকে যদি আমরা দূষিত করে দিই, কি বলতো, যদি কোনো জমি থেকে জল মেশান দিলি বা কুচি মেশান দিলি, তো জলটা কি করে বলতো, জলটা যদি দূষণ করে দিই, তো দূষণ জলে পৃষ্ঠটান অনেকটা কম হয়ে যায়। বড় কথা, পৃষ্ঠটান অনেক বেশি আছে, সেই পৃষ্ঠটান যদি কম করতে চাস তাহলে জলটাকে দূষিত করে দেয়। ঠিক আছে, তাহলে দূষণ করলে কি হয়, পৃষ্ঠটানটা কি হয়, পৃষ্ঠটান কিন্তু কমে যায়। 2 নম্বর পয়েন্ট হচ্ছে আমাদের কি, দ্রবীভূত পদার্থের উপস্থিতি, কি দ্রবীভূত পদার্থের দ্রবীভূত পদার্থের উপস্থিতি। দ্রবীভূত মানে কি, যারা কি হয়, যারা জলে গলে যায় সেগুলো হচ্ছে দ্রবীভূত। কি হয়, তারা গলে যায়। আবার যেগুলো গলে যায় না সেগুলো কি হচ্ছে, কঠিন পদার্থ। বলে কি, 1 টাকা পয়সা ফেলে জলটা গলবে, জল পয়সাটা গলবে না, ওটা হচ্ছে কি অদ্রবীভূত। এবার যে দ্রবীভূত পদার্থের উপস্থিতি, যদি দ্রবীভূত পদার্থ ঢুকান দিই আমরা একটা জলে, তাহলে ওর পৃষ্ঠটান কি বেশি হবে কি কম হবে সেটা আমরা দেখ কি হয়। দেখ, যদি আমরা কি বলতো, যদি আমরা জৈব পদার্থ, এই দ্রবীভূত পদার্থ 2 প্রকার, যে 2 প্রকার হয়, একটা জৈব পদার্থ, কি জৈব পদার্থ। জৈব পদার্থ যদি আমরা জলে মেশান দিই, একটা তরলে যদি আমরা জৈব পদার্থ মেশান দিই, তাহলে কি হয় বলতো, ওই জৈব পদার্থ কি করে, জৈব পদার্থ পৃষ্ঠটানটা কি করে দেয়, পৃষ্ঠটানটা কি করে দেয়, কম করে দেয়। ওকে, ঠিক আছে, জৈব পদার্থ পৃষ্ঠটানটা কম করে দেয়। এবার যদি আমরা অজৈব অজৈব পদার্থ আমরা মিশাই দিই জলের মধ্যে বা একটা তরলের মধ্যে, তাহলে কি বলতো, ওর পৃষ্ঠটানটা হাই হয়। এবার জৈব পদার্থ কোনগুলা আর অজৈব পদার্থ কোনগুলো সেটা দেখ। অজৈব পদার্থ হচ্ছে যেমন লবণ, নুন, জানিস তো, নুন যদি আমরা মেশান দিই, যদি নুন, একটা জল আছে আমার, এবার জলের পৃষ্ঠটান যেটা আছে, এবার যদি আমরা জলটাই নুন মেশাই গুলে দিই, তাহলে জলটা কি করতো, ওই যে পৃষ্ঠটান যেটা আছে সেটা বেশি হয়ে যায়। কি হয়, পৃষ্ঠটানটা বেশি হয়ে যায়। এটা কিন্তু মাথায় রাখবি। ওকে, ঠিক আছে, এটা হচ্ছে নুনটা হচ্ছে কি আমাদের অজৈব পদার্থ। ঠিক আছে, আর জৈব পদার্থ মানে কি, যেটা হচ্ছে যেমন সাবান, কি হচ্ছে সাবান। এই সাবান যদি যদি একটা তরলে, যেটা তরলে যে পৃষ্ঠটান আছে, যদি তরলটা যদি আমরা সাবান মেশান দিই, একটা জৈব পদার্থ মানে একটা সাবান মেশান দিই, তাহলে জলটার পৃষ্ঠটানটা কি হয়, অনেকটা কম হয়ে যায়। বুঝতে পারছিস তো, অনেকটা কি হয়, অনেকটা কম হয়ে যায়। কে কম করে দেয়, যখনই একটা তরলের মধ্যে আমরা জৈব পদার্থ অর্থাৎ সাবান মেশান দিব, তখন কি হবে, জলটার পৃষ্ঠটান কমে যাবে। আর যখনই আমরা অজৈব পদার্থ মেশান দিব, মানে লবণ মেশান দিব, নুন, তখন কি হয় বলতো, ওর পৃষ্ঠটানটা কি হয়, পৃষ্ঠটানটা বেশি হ্রাস হয়ে যায়। কি বুঝতে পারছিস তো, বেশি, সরি, অজৈব পদার্থ কি করে, বেশি করে দেয়। অজৈব পদার্থ কি করে, অজৈব পদার্থ নুনটা পৃষ্ঠটানটা বেশি করে, কি করে, পৃষ্ঠটানটা বেশি করে দেয়, আর জৈব পদার্থ অনেক কম করে দেয়। ঠিক আছে, যেমন জলের অ্যাকচুয়ালি যে নরমাল বিশুদ্ধ জল, পরিষ্কার জলের যে পৃষ্ঠটান সেটা হচ্ছে বিশুদ্ধ পুরো পরিষ্কার জল, তার পৃষ্ঠটান হচ্ছে 0.72।
ঠিক আছে। এবার যখন আমরা নুন মেশান দিব, যখন নুন মেশান দিলি মনে করো জলে, মানে একটা অজৈব পদার্থ মেশান দিলে, তাহলে কি বলতো ওর পিছনটা বাড়িয়ে যায়। কত হয়ে যায়? পিছন বাড়িয়ে নেওয়া হয়ে যায় 0.83 হয়ে যায়, এতটা বাড়ি যায়। ঠিক আছে। এবার যখন আমরা জলটা আমরা জৈব পদার্থ সাবান মেশান দেবো, তখন কি বলতো সাবান মেশান দিলে এর পিস্টনটা আরো কমে যায়, 0.3 সামথিং হয়ে যায়, আরো কম হয়ে যায়। তাহলে বুঝতে পারছি কি এখানে যখনই একটা জলের মধ্যে আমরা জৈব পদার্থ অর্থাৎ সাবান জল মেশাবো, তখন জলটার পৃষ্ঠটান কমে যায়। এবার যখনই একটা জলের মধ্যে আমরা অজৈব পদার্থ অর্থাৎ নুন মেশাবো, তখন কি হয়? জলটার পৃষ্ঠটানটা বেড়ে যায়। এলা কিন্তু মাথায় রাখবি। এবার হচ্ছে তরলের তাপমাত্রা। তরলের তাপমাত্রা কি করে দেখ, যদি তা কি হচ্ছে তাপমাত্রা, তাপমাত্রা যদি একটা তরলের তাপমাত্রা বাড়ায় তাহলে কি হয়? যদি একটা তরলের তাপমাত্রা বাড়ায় তাহলে পৃষ্ঠটানটা কি হয়? কমে যায়। আর যদি একটা তরলের মধ্যে তাপমাত্রা কম করে তাহলে পৃষ্ঠটান কি হয়? বেড়ে যায়। এটা কিন্তু মাথায় রাখবি। ঠিক আছে। জলীয় বাষ্প, এই মনে কর জল আছে, জলীয় বাষ্প প্রভাব দেখ। এবার জলীয় বাষ্পের উপর যদি শুকনো বায়ু, মনে করো একটা সমুদ্র আছে, এবার সমুদ্রের যে ওপরটা শুকনো বায়ু আছে, মানে এখানে এখানে একটা জল রেখেছি, একটা ড্রামের জল রেখেছিস, একটা বাঁধ আছে এখানে, মনে করো ইমাজিন একটা বাঁধ আছে, এই বাঁধের উপর মনে করো শুকনো বায়ু প্রবাহিত হচ্ছে, তখন পৃষ্ঠটানটা কি হবে বলতো? তখন পৃষ্ঠটান বেশি হবে। আর যখনই একটা জলের মধ্যে জলের উপর যখন একটা কি হবে তো জলীয় বাষ্প প্রবাহিত হবে, মানে জলীয় বাষ্প মানে অনেকটা কম, মানে বুঝেছিস তো? জলীয় বাষ্প, জলীয় বাষ্প যখন প্রবাহিত হবে, জলীয় বাষ্প পরিমাণটা বেশি হবে বায়ুটার মধ্যে, তখন ওর মধ্যে যে পৃষ্ঠটান যেটা আছে সেটা অনেক কম হয়ে যায়। এইগুলো কিন্তু, এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখবে সবসময়। ঠিক আছে। আর কিছু নাই কে। এবার সংশক্তি বল আর অসঞ্চ বল যেটা কি জিনিস সেটা একটু মাথায় ঢুকাই নে, কারণ এটা আমি তোকে প্রথম বোঝাইলাম, আবার বলছি দেখ। সংশক্তি বল আর আসঞ্চন বল কি? সংশক্তি বল আর আসঞ্চন বল। সংশক্তি ইংলিশে কি বলা হয় রে? কোয়েসি ফোর্স ও অসঞ্জন, অসঞ্জন বল, অসঞ্জন বল ইংলিশে বলা হয় অ্যাডহেসিভ ফোর্স। দেখ কি বললাম, যখন একই পদার্থ জল আর জল এদের অণুগুলির মধ্যে যে বলটা কাজ করে, একই পদার্থের অণুগুলির মধ্যে যে বল কাজ করে, সেই বলটাকে বলা হয় কি? সংশক্তি বল। এবার মনে করে রাখা আছে জল আর তেল, বা রাখা আছে জল আর বিস্কুট, বা রাখা আছে জল আর পেনজামা, কিছু আছে মানে অন্য অন্য পদার্থ। এবার যখন ভিন্ন, এই একটা পদার্থ এই একটা পদার্থ, ভিন্ন ভিন্ন পদার্থ, এটা কি সেম সেম পদার্থ, একই একই পদার্থ, একই একই পদার্থের মধ্যে, একই পদার্থের মধ্যে যখন তাদের অণুগুলির মধ্যে একটা বল কাজ করে, সেই বলটা বলা হয় সংশক্তি বল বা কোহেসিভ ফোর্স। আর ভিন্ন পদার্থ, এই একটি পদার্থ এই একটি পদার্থ, ভিন্ন পদার্থের মধ্যে যখন যে বলটা কাজ করে, এই ভিন্ন পদার্থের অণুগুলির মধ্যে যে বল কাজ করে আকর্ষণ বল, সেই বলটা বলা হয় কি? আসঞ্জন বল বা অ্যাডহেসিভ ফোর্স। আশা করি মাথায় ঢুকে গেছে। তো এইখানে ক্লাসটা শেষ করছি, ক্লাসটা বেশি বড় করে লাভ নাই। অল দ্য বেস্ট, ভালো করে পড়াশোনা কর, সাবস্ক্রাইব করতে ভুলিস না, কারণ এরপরে আমরা প্র্যাকটিক্যাল এক্সাম্পল লিখবো। কার বলতো? এটা, এটা দেখিস, এটা আমরা প্র্যাকটিক্যাল ট্রাই করবো এবার। ঠিক আছে। এটা এখন আমরা প্র্যাকটিক্যাল ট্রাই করবো, এইটা ট্রাই করবো প্র্যাকটিক্যালি। আর এই যে ব্লেডটা আছে, যে ব্লেড ভাসমান, এটা আমরা প্র্যাকটিক্যালি একটা এক্সপেরিমেন্ট করবো, এক্সপেরিমেন্ট ভিডিওটা ছাড়ি দেবো, ভিডিও মানে একটা ছাড়ি দেবো। ঠিক আছে। যেখানে তোরা দেখতে পাবি যে কি করে একটা ব্লেড চপলে আর কি করে তার ক্ষেত্রফলটা কম হয়েছে, সেই সব বিষয়ে। অল দ্য বেস্ট, শেয়ার করতে ভুলিস না বন্ধুদেরকে। বাই, টেক কেয়ার, হ্যাভ এ নাইস ডে। ওকে, সাবস্ক্রাইব করতে ভুলিস না।